সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। দর্শক, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি মৃত্যুর বেদনা, বেঁচে থাকার যন্ত্রণা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে আমার স্টুডিওতে যুক্ত হয়েছেন তিনজন অতিথি, সম্মানিত অতিথি। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, তিনি আছেন আমার সাথে। যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, প্রশাসক, কিশোরগঞ্জ জেলা পরিষদ, তিনি আছেন আমার সাথে। আমার সাথে ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তিনিও যুক্ত হয়েছেন আমার সাথে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। ডাক্তার মিজানুর রহমান, কেমন আছেন? দেশের তুলনায় ভালো। আপনি কেমন আছেন? ওই যে বললাম, মৃত্যুর বেদনা এবং বেঁচে থাকার যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আসলে গতকাল থেকে কিংবা গত পরশু থেকে দেশে যে ঘটনাগুলো ঘটেছে, কিংবা গত একটা সপ্তাহ ধরে আমরা বিভিন্ন ধরনের শিশু নির্যাতনের যে ঘটনাগুলো দেখছি, সেই ঘটনাগুলো যখন শিউরে ওঠার মতো ঘটনাগুলো মানে দেখতে হচ্ছে প্রতি মুহূর্ত, তখন মনে হচ্ছে যে আসলে এই বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে কিনা। কারণ প্রত্যেকের বাড়িতে কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আছে, তারাও এখন নিরাপদ নয়। নিরাপত্তাটা কোথায়? আলোচনা শুরু করতে চাই। এই যে মানুষের মানবিক অবক্ষয়, মনুষ্যত্বের এক ধরনের বিকারগ্রস্ততা, এই যে একটা একেবারে অসুস্থ সমাজ তৈরি হচ্ছে, এর পেছনের কারণ কি বলে আপনার মনে হয় ডাক্তার মিজানুর রহমান? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সম্মানিত দুজন সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতাকে। আপনি এমন একটা সময় আজকের এই বিষয়বস্তু তুলে এনেছেন যেটা বাংলাদেশের সকল বিবেকবান মানুষ, আমি বিবেকবান বলছি, তাদের নাড়া দিয়েছে। আমার 3 সন্তান, 3টাই কন্যা। বড় মেয়ে ডাক্তার ও পিজিতে এমএস করছে, মেজো মেয়ে লন্ডনে, আর ছোট মেয়ে, ওর বয়স 12 বছর পা দিয়েছে। আমার ওয়াইফ 2019 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাগুরাতে মারা গেছে। এই যে 3টা সন্তান কন্যা, সম্প্রতি যে ভয়াবহ ঘটনা ঘটছে, আমি এতটাই শঙ্কিত হচ্ছি যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, যেখানে আইনের শাসন আছে, যেখানে গণতন্ত্র আছে, মানবিক মূল্যবোধটা শুধু আমাদের নাই। এর কারণটা কি? আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে শুধু আমার না, আমার দেশের যে সমস্ত সন্তানেরা, তারা যদি নিরাপদ না হয়, ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে একটা সুশৃঙ্খল মেধা জাতি আমরা যদি উপহার দিতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্রটা কোথায় যেয়ে ঠেকবে? এই ভাবনাটা আমরা যারা রাজনীতি করি, সিভিল সোসাইটির যারা আছে, তাদের মধ্যে আনা দরকার। আপনি দেখেন, আমরা সবসময় বলি মাদকের ভয়াবহতা। আজকে একটা মানুষ বিকৃত, যে যৌনাচার বলি, মানসিক বিকৃতি বলি, কেন হয়? এই যে রামিসার যে ঘটনাটা, আমরা পত্রিকায় জানলাম যে সে মাদক সেবন করত, তার স্ত্রী সহ নানান জায়গায় অনাচার করত। আপনি দেখেন, এই মাদকটা বছরের পর বছর সে খাচ্ছে। আবার অতীতেও তার একটা মামলা হয়েছে, আমরা জানলাম আপনাদের মাধ্যমে। তাহলে এই যে একটা মামলা হয়েছে, মাদকে আসক্ত, অথচ তাকে স্বাভাবিক প্রক্রিয়া আনার জন্যে আমাদের যে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র কোনো দায়িত্ব নিচ্ছে না। সবচেয়ে বড় যে ব্যাপারটা কি জানেন? এই যে ধর্ষণের মতো এত বড় ভয়াবহতা ঘটছে, কারণ দীর্ঘদিন ধরে বিচারহীনতা, তনু মারা গেল, সারা জাতি সেই সময় যেভাবে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে, তখনকার প্রধানমন্ত্রী যেভাবে আশ্বস্ত করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু কই, কিছুই হয়নি। আজকে দেখেন, সেই তনুর ডিএনএ টেস্ট করার পরে দেখা যাচ্ছে ওই ক্যান্টনমেন্টে যারা নিরাপত্তা দেবে তারাই এখানে দায়ী। তাহলে এত বছর কেন অপেক্ষা করতে হলো একটা পরিবারকে? তাহলে এই যে ধর্ষণ হওয়ার পরে যখন বিচারহীনতা কিংবা তদন্ত হচ্ছে না, গাফিলতি, কিংবা তার সামাজিক এবং রাজনৈতিক পরিচয় যখন যারা হচ্ছে, এগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। ইভেন আপনি দেখেন, গ্রামে অনেক জায়গায় আমাদের সামাজিক বিচারের নামে তাদেরকে
আড়াল করার একটা অপপ্রচেষ্টা চলছে এবং গরিব যারা সেই পরিবারের গুলোর উপরে বিশেষ করে এরকম ঘটনা ঘটে, সেখানে সমাজে যারা দায়িত্বে আছে সমাজ রক্ষা করার জন্য, তারা টাকা খেয়ে ধামাচাপা দেওয়ার জন্য এবং মামলা না করার জন্য এরকম ঘটনা এই কয়েক মাসের মধ্যে যদি দেখেন সারা বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং তার জন্য আজকেও ঘটেছে এবং আপনি চট্টগ্রামে 4 বছরের যে শিশুর উপরে যে মর্মান্তিক যৌনাচার, এটা কোন সভ্য মানুষ করতে পারে? এর জন্য রাষ্ট্রকে এখনই একটি সিদ্ধান্ত নিতে হবে। আমি সিদ্ধান্তে আসবো। ডক্টর মিজানুর রহমান, অবশ্যই আপনাদের পরামর্শ প্রয়োজন এবং একটা বড় জনমত কিংবা জনসচেতনতার জায়গা তৈরি করা উচিত বা দরকার এই মুহূর্তে, সময়ের দাবি বলে মনে করি আমরা। এই কারণেই আজকের বিষয়টি রেখেছি, মৃত্যুর বেদনা এবং বেঁচে থাকার যন্ত্রণা। কারণ এই যে একটা পরিবার, খালেদ সাইফুল্লাহ সোহেল আপনার কাছে আসি, এই যে একটা পরিবার, তার কন্যা সন্তানটির 7 বছরের কন্যা সন্তান, তাকে নির্মমভাবে হত্যা করা হলো, হত্যার আগে নির্যাতন করা হলো এবং সেই লাশ গুম করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হলো সেটা আমি আর বর্ণনা করতে চাই না এখানটাতে। এই পরিবারটি যে মৃত্যুর এই যে কষ্টটা, সেটা নিয়ে বেঁচে থাকবে আজীবন, কিন্তু অসহায় পিতা বিচার চাইছে না। মানে বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি তার কোনো আস্থা নেই। আমরা বিচার করতে পারবো না, আমাদের সেই উদাহরণ নেই। তিনি এই অভিযোগটি করেছেন। আমাদের জন্য লজ্জার, আমাদের বিবেকের কাছে আসলে প্রশ্ন। এবং সেই সাথে যদি বলি যে হঠাৎ করে এই ধরনের ঘটনাগুলো বেড়ে গেছে, খুব সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি, এটার কারণ কি? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। ধন্যবাদ আপা, আপনি যে প্রসঙ্গটা আজকে এনেছেন, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলাই আসলে গলা শুকিয়ে যায়। সবচেয়ে বড় জিনিস, যে মেয়েটার সাথে এই কাজটা হয়েছে, এই মেয়েটার বয়স সবকিছু মিলে, এই যে ভাই মিজান ভাই যেটা বললেন, যে আমরা আসলে এত আতঙ্কিত হয়ে গেছি। আমাদের তো মেয়ে আছে, আমাদের সন্তান আছে, বাংলাদেশের সন্তান আছে। এই অবস্থার মধ্যে যদি এমন হয়, আর এমন হওয়ার পিছনে কি কারণ? কারণ তো একটাই, ভাই যেটা বললেন, যে একটা ছেলে মাদক সেবন করতেছে অনেক দিন, সে জেলে গেছে, জেল থেকে বের হয়েছে, তার স্ত্রী সহ এই কাজটা করে। অথচ আমরা রাষ্ট্র তার বিচারের আওতায় এনে এইভাবে শাস্তিটা দিতে পারিনি। যদি আমরা দিতে পারতাম, তাহলে হয়তো আজকের এই কাজটা আমরা প্রোটেক্ট করতে পারতাম। আমরা সেখানে ব্যর্থ হয়েছি। এটা রাজনৈতিক নেতৃত্বেরই ব্যর্থতা আমি বলবো। গত 17 বছর 18 বছর এর আগেও যদি আপনি বলেন, বিচারহীনতার একটা সংস্কৃতি আমাদের মধ্যে আছে। ভাই যেটা বললেন, নতুন ঘটনাটা না, ইয়াসমিন, সাজনিন, তারপর তনু, অনেকগুলো ঘটনা। আর বড় ঘটনাগুলা বড় মানুষের যেহেতু বড়ভাবে চাপা পড়ে যায়, এই জন্যেই এই যে সন্তানের বাবা যে কথাটা বললেন, যে আমার মেয়ের এই বিচারটাকে আমি পাবো, 15 দিন পরে এটা সবাই ভুলে যাবে। এটা যে কত টন ওজনের কথা, যে তার সবচেয়ে কাছের সন্তান, মানে সে বললো তার কলিজার টুকরা, এবং সে ছবিগুলা দেখছে না। আপনি তাহলে ভাবেন যে মানুষ কতটুকু কষ্ট পেলে পরে পাথরের মতো এই কথাটা বলে। এটা হবে না। তো এই জন্য আমি মনে করি যে এই বাবা বেঁচে থাকবেন এই অসহায়ত্ব নিয়ে, রাষ্ট্র যদি কাজ না করে। তো রাষ্ট্রের প্রতি আমি কৃতজ্ঞ আজকে যে প্রধানমন্ত্রী এই জিনিসটাকে অ্যাড্রেস করে, আমি একটু আগে আসার আগে উনি পৌঁছেছেন, রামিসের বাসায় গেছে। এর মধ্যে আইনমন্ত্রী বলেছেন 7 দিনের মধ্যে রিপোর্টটা প্লেস করতে। তো এই পরিবেশটা দেখলে মনে হয় যে এটা বিচারের একটা বিষয়টা খুব কাছাকাছি চলে আসবে। এই ধরনের বিচারটা যদি মানে সমসাময়িক সময়ে সাক্ষীর কথা বলে, আইনজীবী মহোদয় আছেন এখানে, সাক্ষীর কথা বলে, কোর্টের ডেটের কথা বলে, এই যে একটা কথা থাকে, আমার মনে হয় এই জায়গাতে অ্যাড্রেস করা উচিত যে এই ধরনের শিশু শুধু মেয়ে না, এখন ছেলেও প্রবলেম হচ্ছে। আজকে চিটাগাংয়ে একজন গ্রেফতার হয়েছে, বনশ্রীতে মাদ্রাসাতে একটা ছেলে বলাৎকারের শিকার হয়েছে, চিটাগাংয়ে আজকে একটা অ্যারেস্ট হয়েছে। তো এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং আমার কাছে মনে হয়েছে সামাজিক অবক্ষয়টা এত নিচে নেমে গেছে, আর আমরা এত নিচে নেমেছি যেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। এখান থেকে উত্তরণের প্রথম উপায় হয়েছে আপনি এই বিচারটাকে এমনভাবে এক্সাম্পল থ্রো করতে হবে যাতে সবার চোখের সামনে চলে আসে। আজকে দেখেন, একটু আগে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হচ্ছিল, আমি দেখছিলাম যে কোন দেশে এই ধরনের ধর্ষণের আসামিকে মাথার মধ্যে গুলি করছে।
ওপেন, এন্ড দেন আমাদের মানুষও সবাই এটার পক্ষে সাপোর্ট করতেছে, এবং ওরা থানায় যেও ঘেরাও করে বলতেছে যে এই ধরনের ফাঁসির আসামিকে প্রকাশ্য গুলি করে মারা হোক। এটার একটা কারণ আছে মানে খালেদ সাইফুল্লাহ, আমি আপনার কাছে আসব, কারণ এই যে আমরা বিচারহীনতার সংস্কৃতি একটা খুব সুন্দর শব্দ ইউজ করি, শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর লাগে, কিন্তু এই বদ সংস্কৃতির কারণে মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হচ্ছে কিনা, আপনার কাছে এই প্রশ্নটি থাকবে। আমি ফিরবো আবারও, আমি চলে যেতে চাই ব্যারিস্টার শিহাবুদ্দিন খান আপনার কাছে। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, কত বড় একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় এই ধর্ষণ এবং খুনের যে বিভিন্ন মামলাগুলো আমরা দেখি। হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি সেটাকে যাবজ্জীবনে নামিয়ে আনা, কিংবা সেই যাবজ্জীবনকে কয়েক বছরের কাস্টাডি দিয়ে তারপর জামিনে বের হয়ে চলে আসা অপরাধী। আইনের ব্যত্যয় কিংবা আইনের বিচ্যুতিগুলো কোথায়, যেখানে অপরাধী পার পেয়ে যাচ্ছে, এবং এই সব ঘটনায় আসলে পার পাওয়ার কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি অনুষ্ঠানটা আজকে যেইভাবে শুরু করেছেন, আপনার সাথে বোধ করি আমরা সবাই আজকে আমাদের মন আসলেই খুব ভারী, এবং বেঁচে থাকার তো আমরা বহুমুখী যন্ত্রণা আমাদের বাস্তবিক জীবনে দেখি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় কেমন যেন একটা অসহায়ত্ব সবার মধ্যে কাজ করছে। আসলে একটি ফুলের মতো বাচ্চা, একটা ফুটফুটে শিশু, তার নিরাপত্তার পর্যায়ে যদি এই জায়গায় গিয়ে ঠেকে, তাহলে আমরা তো আসলে প্রত্যেকেই পারিবারিক সামাজিকভাবে খুব ঝুঁকির মধ্যে আছি। দেখেন, আমরা যেই মুহূর্তে রাষ্ট্রের বিশাল আয়তনে যখন অধিকার, বৈষম্য, গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এগুলো নিয়ে আলাপ করছি, তখন আমার মনে হয় রামিসার এই ঘটনায় একটা হোঁচট খেলাম যে আমাদের তো এগুলো আসলে প্রথম কাজ না। আমাদের বোধহয় প্রথম কাজ এসে দাঁড়ালো যে মৌলিক নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাশীলতা, মানুষের মধ্যে এই যে যেটাকে আমরা বলি বিকৃত পৈশাচিক মানসিকতা দূর করা, এবং এগুলো কি কারণে বেড়ে যাচ্ছে সেগুলোর পিছনে আমার মনে হয় আমাদের নেতৃবৃন্দের, রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃবৃন্দের আমার মনে হয় দায়িত্ব এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় অন্য সমস্ত কিছুর আগে আমরা মনে হয় সুস্থ সমাজে আমরা কিভাবে বসবাস করতে পারি, এটা আমাদের এখন প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে, এবং এটার দিকে আমাদের মনে হয় বেঁচে থাকবার জন্য, বেঁচে থাকার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় ওই জায়গায় ফোকাস করা দরকার। আপনি যে প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আমাকে একজন আইনজীবী হিসেবে সম্ভবত জিজ্ঞেস করেছেন, বাংলাদেশে যত আইন আছে, মানে বাংলাদেশের যে বয়স, এই অনুযায়ী অনেক উন্নত রাষ্ট্রেও এত আইন নাই। অনেক উন্নত রাষ্ট্রের অর্ধেকেরও কম আইন আছে, বা কিংবা আরো কম। অর্থাৎ আমাদের এখানে অপরাধ প্রবণতা বলেন, অন্যান্য বাস্তবিকতার কারণে বিভিন্ন সময় বিভিন্ন আইন হয়েছে। এই আইনগুলোর প্রায়োগিক দিকও আছে, কিন্তু আমি খুব খোলামেলা করে বলি, আমাদের যে ফৌজদারি আইনে একটি অপরাধ সংগঠনের পর সেটাকে বিচারের আওতায় আনবার যেই মধ্যবর্তী পথ, সেটি একটি মামলার রুজু থেকে শুরু করে তদন্ত পর্যায় থেকে সর্বশেষ একদম আপিল, রিভিশন, সর্বোচ্চ আদালত পর্যন্ত, আসলে এর মধ্যে যে মানে ওই যে বলে না যে আকাশের যত তারা আইনের তত ধারা, আসলে আকাশের যত তারা আমার মনে হয় এখানে লুফলসগুলো এত বেশি। আমি দেখেন, আমরা কি রামিসার এই হত্যার, এই যে পৈশাচিক হত্যার বিচারের মাধ্যমে কি আমরা সমগ্র দেশে যে সমস্যাটা সেটাকে কি আমরা অ্যাড্রেস করতে পারবো? রামিসার বিষয়টা এমনভাবে এসছে, সবাইকে নাড়া দিয়েছে, এখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করে বিচার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। এটা তো প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রেই প্রয়োজন। আপনি এই রামিসা, কত তনু, কারোটা অ্যাড্রেস হচ্ছে, কারোটা অ্যাড্রেস হচ্ছে না। এই যে বিকৃত যৌনাচার, এরপরে হত্যা, এই শিশু নির্যাতন, আমরা অনেকগুলো উদাহরণ আজকেও চট্টগ্রামে ঘটেছে। আপনি মনে আছে নিশ্চয়ই, এই ঠিক কয়েকদিন আগে গাজীপুরে যেই ঘটনা, আমরা পৈশাচিক হত্যাকাণ্ড দেখেছি, একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে গলা কেটে হত্যা। তো আমাদের তো এখন আসলে এই প্রত্যেকটা জিনিসই অ্যাড্রেস করার মানে সমান সুযোগ কিংবা পরিবেশ পরিস্থিতি তৈরি করার সময় এসছে। আমি মনে করি রামিসার এই ঘটনায় আমি এটা বিশ্বাস করতে চাই না যে এই ধরনের একটি হৃদয় নাড়া দেওয়ার মতো পরিস্থিতি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের নেতৃবৃন্দদেরকে বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার
সুস্থতার দিকে ঘুরিয়ে দেওয়ার এই সুযোগ থেকে বাংলাদেশের জনগণকে তারা বঞ্চিত করবেন। দেখেন আমাদের এখানে আপনি দেখবেন একটি মামলা রুজু হওয়ার পর আজকে বলা হচ্ছে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবার জন্য। আমি বিশ্বাস করি যদি আন্তরিকতা থাকে 3 দিনের মধ্যেও সেটা সম্ভব। এখানে অনেকে অনেক কথা বলেন, পোস্টমর্টম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এগুলো আসতে হবে, তদন্ত, এগুলো সব ও তো স্বীকারোক্তি দিয়েছে। এটাই আমি বলছি যে অপরাধী তো স্বীকারোক্তি সে দিয়েছে। 164 করেছে। এখন যে বিষয়গুলো মেডিকেল রিপোর্টসের যদি প্রাসঙ্গিকতা থাকে, অবশ্যই এটা হত্যাকাণ্ডের সাথে থাকতে পারে, সেটাতে এক্সপেডিট করা এই রাষ্ট্রের জন্য কোনো কঠিন কিছু নয়, এটা ওভারনাইট পসিবল। আমি মনে করি যে এই ঘটনায় যদি সত্যিকার অর্থেই এই আন্তরিকতা দেখিয়ে বিচার প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করা যায়, আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা রয়েছে সেখানে এটার বিচার প্রক্রিয়া সম্পন্নের সর্বোচ্চ শাস্তি কি এর? মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। ওকে। আপনি দেখেন এই আমি আজকে আসার সময় একটা আইনটা পড়ছিলাম যেটা 9(2), অর্থাৎ ধর্ষণ এবং তার পরবর্তী কার্যকলাপে মৃত্যু, ধর্ষণ এবং মৃত্যু। দেখেন ওইখানে একটি শব্দ ইউজ করেছে নারী কিংবা শিশু। আমার কাছে এত খারাপ লেগেছে। এই রামিসা সে নারীও সে শিশু। আমরা চাই যে এটা খুব এক্সপার্টাইট হোক এবং এর থেকে যেন আমরা বিচ্যুত না হই। এবং এই যে আসামি, সে আসামি আসলে দুটি অপরাধেই একেবারে অপরাধী, সেটি হলো ধর্ষণ এবং খুন, দুটি। এবং এখানে আসলে ক্ষমা কিংবা মানে এটাকে না দেখা করার কোনো সুযোগ আছে দেখেন আমি সোহেল ভাইয়ের সাথে একটি উনি কথা বলেছেন, কিংবা মিজান ভাই বোধহয় বলেছেন, আমাদের এখানে দেখবেন ধর্ষণের মতো অপরাধ স্থানীয় পর্যায়ে কিছু বাজে রাজনীতিবিদ, কিছু বাজে দালাল প্রকৃতির সমাজে মানুষ তারা সমঝোতা করেন জোরপূর্বক। হয় বিয়ে দেওয়া হয় কিংবা ক্ষতিপূরণ দেওয়া হয়, এটা করা হয়। এবং আমি এর সঙ্গে আরেকটু সংযুক্ত করতে চাই, আমাদের যে পুলিশি ব্যবস্থা এবং যারা তদন্ত কর্মকাণ্ড সংগঠন করেন, অর্থাৎ যারা তদন্তকারী কর্মকর্তা এএসআই কিংবা এসআই লেভেলের, আমি মনে করি এই সময় এগুলোও ভাববার সময় এসছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার এখানে সম্মানিত দর্শকরা দেখছেন, যারা কোনো মামলার তদন্ত কিংবা থানা পুলিশ সংক্রান্ত কাজে গিয়েছেন তারা এই ভোগান্তি সম্পর্কে জানেন। এই তদন্তকারী কর্মকর্তারা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি 95% তদন্তকারী কর্মকর্তা তারা দুই দিক থেকে বেনিফিটেড হওয়ার চেষ্টা করেন। একটা বিরতি নিব, একটা বিরতি নিয়ে আসলে আপনি আইনের যে ফাঁক ফোকরের যে জায়গাগুলো আপনি বলেছেন ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, তার মধ্যে প্রথম যে আমরা এফআইআর দাখিল করতে যাই সেই জায়গাটাতে যে ভুল থেকে যায়, গলত থেকে যায়, সেইটা সবচেয়ে বড় মারাত্মক অপরাধ, সেটাও অপরাধের মধ্যে পড়ে কিনা। একটা বিরতি নেই, দেশ সাম্প্রতিকে। দর্শক ফিরছে এক্ষুনি, থাকুন সাথে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। মৃত্যুর বেদনা এবং বেঁচে থাকার যন্ত্রণা আজকে আলোচনার বিষয়টি। আলোচনায় ফিরে যেতে চাই, আমি খালেদ সাইফুল্লাহ সোহেল এই অংশে আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ ওই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিষয়টি নিয়ে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি যার কারণে আজকে এই পরিস্থিতি পর্যন্ত এসে দাঁড়িয়েছে আমরা। এবং অনেকেই, আপনি যেমনটা বলছিলেন, যে মানুষ এখন নিজের হাতে আইন তুলে নিতেও কুণ্ঠিত হচ্ছে না। যখন দেখছে দিনের পর দিন সে কোনো একটা অপরাধের বিচার পাচ্ছে না, তখন সে অপরাধ প্রবণ হয়ে উঠছে এবং নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এটা কি খুব ভালো হচ্ছে? ধন্যবাদ আপা। প্রথমত আইন তুলে নেওয়ার আগে তার বাবা যে কয়েকটা প্রশ্ন করেছেন, আপনার যে সাবজেক্ট আজকে নির্ধারণ করেছে এটা কিন্তু উঠে এসেছে। একটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণার পরে যেটা হয়, এটা একটা পার্ট গেল। এরপরে আপনি ধরেন বেঁচে থাকার যে যন্ত্রণা, এই যে বাবা যে বেঁচে থাকার যে যন্ত্রণাটা তার শুরু হয়েছে, আপনি দেখেন এই যন্ত্রণার মধ্যে স্বভাবগতভাবে আমরা বাঙালিরা করি কি, চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করি, আমার মেয়ে কোথায়, এসে অনেক কথা হয়। তার বাবা কিন্তু চোখ থেকে পানি পড়ছে না। ও কিন্তু এই সমাজকে দেখতে দেখতে বড় হওয়ার পরে সে বলেছে যে আমি বেঁচে থাকবো, যে সন্তান যে তার 500 ছবি আমার মোবাইলে আছে, একটা ছবি আমি দেখছি না। এক নাম্বার 2, সে বলছে যে এই বিচার মানুষজন প্রশ্ন করতেছে, এই বিচার আমি পাবো না, কারণ সে দেখেছে এই ধরনের কর্মকাণ্ডের পরে কোনো বিচারই হয় না। আপনি দেখেন মাদকাসক্ত গত 17 বছরে মাদক সম্রাটরা কত বড় হয়েছে,
এরা সংসদ থেকে ধরে এমন কোনো জায়গা নেই যেখানে নাই। এবং আপনি জানেন মাদক চট্টগ্রাম থেকে যেভাবে আসে, গাড়ি টাড়ি বড় বড় দামি দামি গাড়ি, এবং বড় বড় মানুষরা, প্রশাসনের লোকজন ইনভলভ এর সাথে করে আনছে। তাহলে আমরা তো পরিকল্পিতভাবে আমাদের এই সন্তানদেরকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিচ্ছি। সুতরাং বেঁচে থাকার যখন বেদনাটা চরম পর্যায়ে যায়, আপনি যখন পাথর হয়ে যাবেন, আপনি যখন বিচার পাবেন না, আইন তো আপনার হাতে উঠেই যাবে। আপনি দেখেন না 17 বছরে আমরা এই অ্যাড্রেসগুলো করেছি, করতে করতে এমন পর্যায়ে হয়েছে যে আপনি দেখেন 5ই আগস্টের আগে পরে এমন কিছু হয়েছে কেউ আইন মানতে চায় নাই। সবাই মনে করেছে আইনটা আমারই তুলে নিতে হবে, আমারই বিচার করতে হবে। এই বিষয়টার মধ্যেও আজকে থানাতে যখন ঘেরাও করলো, পুলিশ বারবার তাদের রিকোয়েস্ট করতেছে। আমার কাছে মনে হচ্ছে ওনারা মানে আরেকটু কিছু যদি ম্যানেজ করা না যেত, কিংবা পুলিশ যদি একটু বাড়াবাড়ি করতো, তাহলে এখানেও বড় দুর্ঘটনা ঘটতো। আমার মনে হয় এই বিচার যদি টাইম না হয়, কোনো কারণে ভাই যেটা বললো দীর্ঘসূত্রিতা হয়, যেটা এগুলি আমাদের সমাজে হচ্ছে। আইনের যে বিষয়গুলো থাকে ভাই সুন্দর করে বলেন যে এই যে তদন্ত কাজটা, উনি বলেছেন 3 দিনেও পারা যায়, 5 দিনে। আমি ধরে নিলাম আইনমন্ত্রী বলছে 7 দিনের কথা। আপনি 7 দিনেও যদি রিপোর্টটা সঠিকভাবে আসে, আপনি তদন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা আসে, পরে আমাদের অ্যাডভোকেট বাইরা শেষে এই আসামিকে বাঁচানোর জন্য যেভাবে পয়েন্ট আউট করেন ওনারা, সুতরাং আমি মনে করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত এটার যেন মূল্যবোধের একটা চিন্তা চেতনা থাকে, তাহলে আমাদের এটা থেকে বেঁচে আসার এই যে আপনি একটা পয়েন্ট তুলেছেন যে এই ধর্ষকদের পক্ষে আইনজীবীরা কেন দাঁড়াবে, এই প্রশ্ন কিন্তু আমি আইনজীবীকে করব। আমি তার আগে ডাক্তার মিজানুর রহমান আপনাকে একটু যুক্ত করে নিই। সেটা হলো, সে একসময় ধর্ষণের কারণ হিসেবে, নারী ধর্ষিত হচ্ছে তার কারণ হিসেবে তার পোশাককে, তার চাল চলনকে, তার কথাবার্তাকে, সে কি করে না করে, এই সব বিষয়কে দোষ দেওয়া হতো। কিন্তু যখন 7 বছর বয়সী স্কুল মানে ইউনিফর্ম পরা একটা মেয়ে সে ধর্ষণের শিকার হয়, তখন সেই জিনিসটাকে আসলে কিভাবে দোষ দেয়া যায় বা তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়? কারণ অনেক সময় আমরা দেখেছি যে দোষ তো নারীরই হয় বা দোষ তো কন্যারই হয়। ডাক্তার মিজানুর রহমান, দেখুন, যে কথা বললেন, আমরা পোশাকের উপরে দোষ চাপিয়ে দিচ্ছি বা নানান সময় নানান টাইপের, এগুলো হাস্যকর। এটা কোনো সভ্য সমাজে এটা এই ধরনের কথা হতে পারে না। আপনার একটা জিনিস আমি বলি, আমি যেটা প্রথমে শুরু করেছিলাম এবং আমার সম্মানিত সহ-আলোচক তারা যথার্থই বলেছেন, এটার পিছনে হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয়। আমরা মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারিনি। একটা সভ্য জাতি হিসাবে আমরা সামনের দিকে আমাদের সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। সর্বোপরি পৃথিবীর সব জায়গায় কম বেশি ক্রাইম আছে, অপরাধ আছে, যৌন নির্যাতন আছে, কিন্তু আমরা এখানে আইনগতভাবে তাদের সামাজিক সুরক্ষা দিতে পেরেছি কতটুকু। আমি একটু আগে দেখলাম আমাদের আইন ও সালিশ কেন্দ্র গত 8 বছরের একটা চিত্র দিয়েছে। সেখানে এই 8 বছরে 3438 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে 539 জন হলো 6 বছর বয়স, আর 7 থেকে 12 জন 933 জন। তাহলে আপনি বলেন এদের পোশাকের কি দোষ ছিল? আর এইগুলো তো আসছে মামলা হয়েছে, আর মামলা হয়নি, যেগুলো রিপোর্ট নাই সেটার সংখ্যা তো এর থেকে আরো বহুগুণ। আর মাদ্রাসাগুলোতে যে বলাৎকারের শিকার হয় বাচ্চারা, আর সেই কথাটাও আসছি একটু আগে যেটা দেখলাম, এবং এর মধ্যে যেটা এই যে মানে রামপুরাতে বনশ্রীতে যেটা একটা বাচ্চাকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে দেখা যাচ্ছে যে যৌনাচারের একটা বিকৃত চিহ্ন। এবং আপনি যদি প্রতিনিয়ত এটা দেখেন, সেখানেও বলা হয়েছে যে এই ধরনের অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এবং এই মাদ্রাসাতে যেখানে কোরআনিক শিক্ষা দেওয়া হচ্ছে, সেই যে একেবারে সবচেয়ে ধর্মীয় অনুভূতির জায়গায় আমাদের সমাজের চিত্রগুলো সোশ্যাল মিডিয়ার কারণে 2-1টা আসছে, সব জায়গায় না। তাহলে আপনি কোথায় আছেন? এই জায়গাটাই সবচেয়ে বড় যে কথাটা আমার সোহেল ভাই বললেন, যে একটা বক্তব্য রামিসার বাবা, যে আইন আছে প্রয়োগ নেই, উনি একেবারে খুব এত নিখুঁতভাবে বলেছেন যে আপনারা একটা প্রমাণ দেখাতে পারবেন? এই যে রাষ্ট্রের কাছে যে প্রশ্নটা তিনি তুলে দিলেন, এখন ব্যাপার হচ্ছে তার মানে কি, এই যে যতগুলো মামলা হয়েছে, আজকে প্রধানমন্ত্রী ছুটে গিয়েছেন। আমরা যদি দেখি, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু অ্যাসিড নিক্ষেপের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
এবং এটার কোনো ক্ষমা এবং করার সর্বোচ্চ নাই। শাস্তি নিশ্চিত করেছিলেন, আইন তারপরে করেছিলেন। অ্যাসিড সন্ত্রাস আজকে কমেছে। আমরা জনাব তারেক রহমানের কাছে আমরা বলবো, তিনিও কিন্তু একটি কন্যা সন্তানের বাবা। তিনি সেখানে গিয়েছেন, শুধু দেশের প্রধানমন্ত্রী না। আজকে আমার দেশের যে নারী সমাজের যে অবস্থা, আপনাকে একটা কথা বলি, এই যে ট্রমা, আমার সমাজের একটা ছোট্ট শিশু যে ট্রমা নিয়ে জন্ম হচ্ছে, ধরেন সেটা বাইরে আসে নাই, কিন্তু অনেক ক্ষেত্রে পরিচিত জনদের কাছ থেকেও সে যে মানসিক ট্রমা কিংবা হেনস্থার শিকার হয়েছে, যখন বড় এরকম হবে প্রমাণও সুস্থ আছে, স্বাভাবিক এরকম প্রমাণও অবস্থায়, আছে। কিন্তু সে বড় হয়ে উঠতে পারে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, একেবারে এফআইআর থেকে আদালত পর্যন্ত বেশ কিছু প্রশ্ন আপনার জন্য জমা হয়ে রইল, একটা বিরতির পর এসে আপনার কাছে জানবো বিস্তারিত। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। মৃত্যুর বেদনা এবং বেঁচে থাকার যন্ত্রণা নিয়ে আমরা সবাই বেঁচে আছি, এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আমি চলে যেতে চাই ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আপনার কাছে ছিল আমার। সেটি একেবারে এই ধর্ষণ কিংবা খুন, ধর্ষণ পরবর্তী সময় খুন, গ্রাম পর্যায়ে এক ধরনের আমরা প্রভাব দেখিয়ে এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়তো বা সুরাহা করে দেন সালিশ কমিটি। হ্যাঁ, আবার শহরে দেখা যায় অনেকে লজ্জায় বলতেও পারেন না, অভিযোগ দায়েরও হয় না। কিন্তু এই যে শিশুদের ক্ষেত্রে যে বিষয়টা, রামিসার ঘটনা আজকে সামনে এসেছে বলে আমরা এটা নিয়ে অনেক সোচ্চার হয়েছি। তো সেক্ষেত্রে এই যে এফআইআর মানে দায়ের করতে যায়, সেখান থেকে শুরু করে একজন ধর্ষকের পক্ষে যখন কোনো একজন উকিল আদালতে দাঁড়ান, কেন দাঁড়ান, কোন মানসিকতা থেকে দাঁড়ান? আসলে এটা কি মনুষ্যত্ববোধের মধ্যে পড়ে কিনা আপনার কাছে কি মনে হয়? না, আমি সামগ্রিকভাবে একটু বলবার চেষ্টা করছি। দেখেন, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম বা বিচার ব্যবস্থা যেটাই বলি, এখানে কিছু বিষয় মোটা দাগে একটু চিন্তা করতে হবে। দেখবেন, আপনি শুধু ধর্ষণ খুন না, যে কোনো অপরাধের ক্ষেত্রে আপনি থানায় অপরাধ এই বিষয়ে ইনফর্ম করতে যাবেন, তার আগে আপনি আতঙ্ক বোধ করবেন। তার আগে আপনি খুঁজবেন যে বড় কাউকে দিয়ে ফোন করানো যায় কিনা, পুলিশ অফিসার কেউ পরিচিত আছে কিনা। এই যে আস্থার জায়গাটা, এইটা ফিরিয়ে আনা খুব জরুরি। অর্থাৎ কোনো অপরাধ সংগঠন হলে, আর এগুলো তো কেন, এটা কি ছিল কখনো? এটা আগে পরে ছিল, গ্র্যাজুয়ালি ডেটোরেট করেছে। এবং আমি বলবো যে লাস্ট 15-20 ইয়ার্স এটা সাংঘাতিকভাবে ডেটোরেট করেছে। আস্থাহীনতা নষ্ট হয়েছে। কারণ হচ্ছে যে আপনি পুলিশ বাহিনীকে যখন অতিরিক্ত রাজনীতিকরণ করে তাদেরকে অন্যান্য দায়িত্বে, অন্যান্য অপকর্মে যখন তাদেরকে শিল্ড করে ঢাল করে দাঁড় করাবেন, তখন তারা তো খুল্লা কাউকে কেয়ার করবে না। তা আমি যে জায়গাটা বলছি যে অপরাধ সংগঠন হলে সেই বিষয়ে অভিযোগ দায়েরের জন্য আস্থার জায়গা তৈরি করতে হবে, সেটা আদালত হোক কিংবা পুলিশ স্টেশন হোক। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমাদেরকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেই আপনি থানায় গেলে যেই সমস্ত অফিসারের সঙ্গে বা যিনি তদন্ত করবেন, এই আমাদের যে বর্তমান অপরাধের যে প্রবণতা, পৈশাচিকতা, যে নতুনত্ব, বিভিন্ন কিছু আমরা দেখছি, এর সাথে আমি মনে করি এফিসিয়েন্সি বাড়ানোর, মোরাল ভ্যালুজ হাই, চিন্তা চেতনায় স্ট্যান্ডার্ড, অপরাধকে অপরাধ হিসেবে দেখেন, ওই বান্ডিল পেয়েই তিনি অপরাধ তদন্ত বন্ধ হয়ে যান বা উল্টা দিকে উনি তদন্ত প্রতিবেদন দেন, এই মোরাল হাই করতে হবে, তাদেরকে সাইকোলজিক্যালি অনেক স্ট্রং করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি থানায় তদন্তকারী যেই সেল, অর্থাৎ সেটা যেই লেভেলের অফিসাররা করেন, প্রয়োজনে এটাকে আপ করে দিতে হবে। এবং এখানে ধরেন আপনি দেখবেন একজন বিসিএস অফিসার, তিনি ইচ্ছে করলেই যেটা করতে পারেন না, অনেক ক্ষেত্রে দেখবেন যে তার প্রোটোকলের কারণে, তার অবস্থানের কারণে সেই জায়গাগুলো তৈরি করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের যারা তদন্তকারী কর্মকর্তারা আছেন বাংলাদেশে, মোটা দাগে তারা আইন কানুন না বুঝে, প্রভাবিত হয়ে, দালাল ফরিয়াদের দ্বারা গাইডেড হয়ে বিভিন্ন ক্ষেত্রে এই টাকা পয়সার লোভে তারা তদন্ত নষ্ট করেন। এবং তাদের এফিসিয়েন্সির অভাবের কারণে তারা যে তদন্ত প্রতিবেদন ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে অথবা তাদের জ্ঞান না থাকার কারণে তারা দেওয়ার ফলে সেটা বিচারিক প্রক্রিয়া যখন যায়, তখন অপরাধীরা পার পাওয়ার পথ তৈরি হয়, ওই যে লুফলস থাকে, তখন আমাদের মতো অনেক আইনজীবীরা তাদের পক্ষে কিন্তু দাঁড়ান, সেই খুঁতগুলো বের করে তাদেরকে রক্ষার চেষ্টা করেন। সেক্ষেত্রে আমি মনে করি এফিসিয়েন্সি, পেশাদারিত্ব, পেশাগত দায়িত্ব পালনের জায়গায় স্ট্রিক্ট হতে হবে। ফেইল করবেন, তাদেরকে চরম মূল্য দিতে হবে, তাদেরকে যেই প্রাতিষ্ঠানিক আইনানুগ ব্যবস্থা সেটা নিশ্চিত করতে হবে।
এরপরে আমি যেটা বলবো যে এখন যে অপরাধের ধারণ প্রকৃতি সেটার সাথে সাইকো অ্যানালাইসিস খুব জড়িত হয়ে গেছে। অর্থাৎ অপরাধের যেই প্রবণতা, কেন কোন জাতীয় লোক এটা এই ধরনের অপরাধ করেন, কাদের দ্বারা এটা বেশি সম্ভব, কাদের এই ধরনের অপরাধ করবার প্রবণতা বেশি, এই অ্যানালাইসিস এবং এই ট্রেনিং গুলো আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর এবং যারা তদন্ত প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে এনগেজ করতে হবে। এরপরে হচ্ছে আমি যে জিনিসটা আরো বেশি গুরুত্ব দিব, আমাদের প্রতিটা আইনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কিংবা চার্জশিট জমা দেওয়ার এবং সেগুলোর আনুষঙ্গিক কার্য সম্পাদনের নির্দিষ্ট সময় দেওয়া আছে। ওটা না পারলে এরপরে একটা লামসাম টাইমের কথা বলা আছে যদি অনিবার্য কারণে না পারেন। কোন মামলায়, ফৌজদারি মামলায় আপনি এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না, বছরের পর বছর যাচ্ছে, আমার কথা হচ্ছে যে এটার ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। অবশ্যই আপনি যদি অপরাধীকে শাস্তি দিয়ে আপনি যদি দৃষ্টান্ত স্থাপন করতে না পারেন তাহলে কিন্তু অপরাধ উৎসাহিত হবে। বিচার বিলম্বিত হওয়া মানেই আসলে বিচার। এবং আমি এই জায়গায় যেটা লাস্ট আমার জায়গায় আমি বলবো, এই জায়গায় আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন। মাদক নির্মূলের ক্ষেত্রে, বেকারত্ব নির্মূলের ক্ষেত্রে, ওকে ওকে, এবং আমি মনে করি সামাজিক সৌহার্দ্য, সামাজিক মূল্যবোধ বৃদ্ধির ক্ষেত্রে আমাদের এই সমাজে কাউন্সিলিং রাষ্ট্রীয় পর্যায়ে আমার মনে হয় নীতি নির্ধারক যারা আছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও এই ব্যাপারে বলবো যে উনি অনেক মানবিক চিন্তা ভাবনা করছেন। আমি মনে হয় সমাজটাকে সঠিক জায়গায় নিয়ে আসবার প্রক্রিয়া চালাবেন। যেহেতু রাজনৈতিক একটা ব্যাপার চলে এসেছে, রাজনীতিবিদদের দায়িত্ব চলে এসেছে, আমি দুজন রাজনীতিবিদ আমার সাথে আছে, এক মিনিট করে সময় দিতে চাই, তার মধ্যে বক্তব্য শেষ করতে হবে। ধন্যবাদ। প্রথম কথা হইছে যে এইবার যে প্রাইম মিনিস্টার বাসায় চলে গেলেন, এটার জন্য কিন্তু কোটি লক্ষ মানুষের মিছিল করতে হয় নাই। একটা বাবার আর্তনাদ থেকেই উনি চলে যেতে বাধ্য হয়েছেন, আমি মনে করি এটা একটা আমাদের পজিটিভ দিক। নাম্বার 2, পুলিশের মধ্যে আমার কাছে মনে হয় কিছু ভালো পুলিশ আছে, অনেস্ট পুলিশ আছে। এদেরকে দিয়ে যদি এই মামলাগুলো তদন্ত করার জন্য একটা সেপারেট ইউনিট করা যায়, যাদেরকে দিলে পরে ভাই শিহাব ভাই যে কথাটা বললেন, নৈতিকতার প্রশ্ন যেখানে আসে, এই ইউনিট একটা বিশেষ ইউনিট করা যাইতে পারে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যেটা আমরা পুলিশের পিপি, আমাদের অ্যাডভোকেট সাহেবদের যে পিপি নিয়োগ করা হয়, শিশু এবং নারী শিশুর যে পিপিটা হয়, পাবলিক প্রসিকিউটর, ওইটাকে আপনি এটা করার আগে এই বিষয়টা নিয়ে মানে আজকে সিরিয়াসলি তদন্ত করা উচিত। এবং ওনাদের এটা করার সময় এখানে অনেক সময় দল দেখে আমরা করি কিংবা সম্পর্ক দেখে করি, এই জায়গাতেও যদি আমরা একটা নৈতিক জায়গাটাকে আরেক স্ট্রং করে অ্যাডভোকেট, উনি যে শিহাব ভাই যে কথাটা বললেন, ওনার চমৎকার ডেলিভারি দিয়েছেন। এই ধরনের যারা অ্যাডভোকেট আছেন তাদেরকে যদি এই উকালতির এই পেশার সাথে ইনভলভ করা হয়, পুলিশ ইউনিট, এই ইউনিট, আর আমরা রাজনীতিবিদরা তো উনি যেটা বলেছেন কমিটমেন্ট করতেই হবে, যেটা পিএম নিজে যে আজকে গিয়েছেন, মানে পরিবেশটা কতটুকু হইলে পরে ওনার সমস্ত কর্ম ফেলে উনি শিশুর বাড়িতে গিয়েছেন। আমার কাছে মনে হয় তিনটা ইউনিটের সমন্বয় হইলেই একটা পজিটিভ দিক চলে আসবে। অসংখ্য ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ সোহেল। ডাক্তার মিজানুর রহমান, এখন একটা ব্যক্তিগত দায়বদ্ধতা, এই যে এই সমস্ত মামলার কাগজপত্র দেখলেই বোঝা যায় কোন মামলাটি সত্য, কোন মামলাটি মিথ্যা। আমি মনে করি আমাদের আইনজীবীদেরও দায়িত্ব আছে, যদি না ওই ধরনের মামলা যেটা কেউ ভিকটিম কিংবা নিরপরাধ কেউ শিকার হয়েছেন, অপরাধ যদি বোঝা যায় অন দা ফেস, ধর্ষণ, খুনের মতো অপরাধ, আমি মনে করি যেগুলো প্রমাণিত। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। ডাক্তার মিজানুর রহমান, এখন কঠিন হওয়া ছাড়া, কঠোর হওয়া ছাড়া কোন উপায় আছে কিনা? একটা বিষয় ঠিকই বলেছেন, এর জন্য একটা সামাজিক আন্দোলন যেটা আজকে প্রধানমন্ত্রী সেখানে যে শুরু করেছেন, এখন থেকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্র কখন এর দায় এড়াতে পারে না, কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আমি মনে করি যে প্রতিটা এই শিশু ধর্ষণের জন্য প্রমাণিত হলেই তাকে এটা 90 দিনের মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালে আপনি করে দেন। এটা তো সবচেয়ে জঘন্যতম, প্রতিদিন ঘটছে। এবং আমাদের এখানে রাজনৈতিক এবং সামাজিক পরিচয়টা কখনোই এই শিশু ধর্ষণের ব্যাপারে প্রাধান্য পাবে না। গ্রাম্য সালিশের নামে যাতে কোনো রকম এটা এড়িয়ে যাওয়ার কিংবা ধামাচাপা দেওয়ার প্রবণতা যাতে না হয়, এইভাবে আমরা যদি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, এবং আমাদের আইন আছে কিন্তু এই আইনের কঠোর প্রয়োগ দরকার যদি হয় তাহলে এটা কঠোর প্রয়োগ দরকার। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান, খালেদ সাইফুল্লাহ সোহেল, ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। আপনারা যারা এখন সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ।